প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, জীবন ও সম্পদের ঝুঁকি ব্যবস্থাপনায় বিশ্বজুড়ে নিরাপদ ও নির্ভরযোগ্য স্বীকৃত উদ্যোগ হলো বিমা। কিন্তু বাংলাদেশে বিমা করাকেই ঝুঁকিপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হাতে গোনা কয়েকটি বিমা কোম্পানির অনিয়ম দুর্নীতির কারণে পুরো বিমা খাত সম্পর্কে এমন নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মনে করছেন খাত বিশেষজ্ঞরা। বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআর-এর হিসেবে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বিমা খাতে গ্রাহক কমেছে প্রায় 30 লাখ। সংস্থাটির হিসাবে 2024 সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে জীবন বিমা কোম্পানিগুলোর পলিসি তামাদি হয়েছে প্রায় 3,48,000। অন্যদিকে বিমা দাবি পরিশোধের বৈশ্বিক হার যেখানে 97 থেকে 98%, সেখানে বাংলাদেশের গড় 65%-এর কিছু বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বিমা দাবি পরিশোধের হার কম হয় গ্রাহকদের এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। এই আস্থাহীনতা দূর করতে স্বয়ংক্রিয় বিমা দাবি পরিশোধের ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বিমা দাবি পরিশোধের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম.জে. আজিম, এবং আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। যাচ্ছি মূল আলোচনায়। জনাব আজিম, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। প্রতিবেশী ভারতে 2023 সালে বিমা দাবি পরিশোধের হার ছিল 98.5%, অথচ বাংলাদেশে 65%, কিছুটা বেশি। এর কারণ কি? অনেক কোম্পানির বিমা দাবি পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেলেছে বিভিন্ন কারণে। সক্ষমতা হারিয়ে ফেলেছে? জি। তো বিমা দাবির পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেললে তারা বিমা কোম্পানি চালাচ্ছে কিভাবে? তাদের তো বিমা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমার প্রশ্নটা এই জায়গায় রেগুলেটরদের কাছে, যে আপনারা জানেন যে বেশ কয়েকটি আপনার প্রথম প্রারম্ভিক বক্তব্য ছিল যে কিছু কোম্পানি বিমা দাবি পরিশোধ করছে না। এই করছে না পিছনে একটা বড় কারণ হচ্ছে যে তাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে। অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্সের কথা যদি আমি বলি, যে লাইফ ইন্স্যুরেন্সে আমরা যে ধরনের পলিসি বিক্রি করি এটাকে মেয়াদি বিমা বলি। অর্থাৎ একটা টার্ম শেষে কিন্তু গ্রাহককে টাকা ফেরত দিতে হয় বোনাস সহ। আর এর মধ্যে কেউ মারা গেলে, দুর্ঘটনা ঘটলে সেই দাবি আমরা দিয়ে থাকি। বেশিরভাগ দাবি পূরণ করতে হয় মেয়াদ পূর্তির। তো মেয়াদ পূর্তির দাবি পূরণের জন্য যেভাবে কোম্পানিগুলো পরিচালনা করার কথা ছিল, অনেক কোম্পানি সেইভাবে কোম্পানি পরিচালনা করেনি। অনেক কোম্পানিতে মালিক পক্ষের বিভিন্ন ধরনের লুটপাটের খবর আমরা পেয়েছি। এই সমস্ত কারণে একটা বড় অংশ দাবি পরিশোধ করতে পারছে না। আর কিছু কোম্পানির মনোভাবের একটা বড় ধরনের সমস্যা আছে। আমরা শুনেছি হয়তো তাদের ফান্ড রয়েছে এফডিআর করা, কিন্তু তারা সেটাকে ভেঙে গ্রাহকের দাবি সময় মতো পরিশোধ করবে এই ইচ্ছাটাও তাদের নেই। আর পাশাপাশি আরেকটা যেটা হয় সেটা হচ্ছে, আমাদের বেশিরভাগ কোম্পানি এখনও বিমা দাবি পরিশোধ করতে গিয়ে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করছে। কিন্তু সময়ের সাথে ডিজিটালি ক্লেম সেটেলমেন্টটা এখন সময়ের দাবি। তো হাতে গোনা কয়েকটা কোম্পানি শুরু করেছে। যদি সব কোম্পানিগুলো এর আওতায় আসে তাহলে হয়তো যারা ক্লেম দিতে চায় তারা হয়তো জিনিসটাকে আরো দ্রুততার সাথে ক্লেম দিতে পারবে বলে মনে করি। জি, ধন্যবাদ আপনাকে জনাব সুলতান মাহমুদ। অভিযোগ রয়েছে এজেন্টরা পলিসি বিক্রির সময় সত্য মিথ্যা তথ্য দিয়ে গ্রাহককে আকৃষ্ট করার চেষ্টা করে, যেন তেনভাবে তারা পলিসিটা বিক্রি করার চেষ্টা করে। কিন্তু পলিসি ম্যাচিউর হওয়ার পর দায় তারা আর নেয় না। অনেকে আবার চেঞ্জ করে অন্য জায়গাতেও চলে যায়। ফলে গ্রাহকরা অথই সাগরে পড়ে এবং তাদের টাকাটা তারা হারায়। আপনার পর্যবেক্ষণ আমরা শুনতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে চটকদার সব নানান কথাবার্তা বলে গ্রাহকদেরকে বিমা করানো হয় প্রথমে, এরপরে যখন ম্যাচিউর হয় তখন সেই চটকদার আর থাকে না, চটক উঠে যায়। এর কারণটা হলো, দেখেন আমাদের দেশের বিমা খাত যেভাবে বিস্তৃত হওয়ার কথা, বিমা শিল্পের যেভাবে বিকাশ ঘটবার কথা, যে প্রক্রিয়ায় বিকাশ ঘটবার কথা, সেই প্রক্রিয়ায় কিন্তু বিকাশ ঘটেনি। বিমা কিন্তু এখন যারা বিমা অফিসার আছে, ফিল্ড অফিসার আছে, তারা কিন্তু একরকম নানানভাবে মানুষকে প্রলুব্ধ করে, যারা যদি ইলিটারেট বা মধ্যশিক্ষিত যাদের যদি বলে থাকি,
তাদের পর্যায়ে যারা বিমা করছে তারা কিন্তু না জেনে না বুঝে না শুনে বিমা করছে, অনেক কিছু পাবে সেই আশায় শেষ মুহূর্তে এসে তাদের দেনাটা দিতে পারছে না। এটি একটি দেনা দিতে পারছে না, একটি উনি যেটি বললেন সক্ষমতা নাই, যাদের সক্ষমতা নাই তারা দিতে পারছে না, তারা নানান টালবাহানা করছে। এই টালবাহানা এবং অসক্ষমতা এটি বাজারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বিমা খাতে এই অবস্থা উত্তরণের জন্য সবার আগে দরকার সুশাসন প্রতিষ্ঠা। যদি সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন বিমা খাতে, গ্রাহক বাড়বে, গ্রাহক হয়রানি কমবে এবং বিমা খাতের প্রতি মানুষের আস্থা তৈরি হবে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর জাহিদ। 2009 সাল থেকে 2030 সাল পর্যন্ত প্রায় 30 লাখ পলিসি কমেছে। পলিসিতে আমাদের সঙ্গে বিমা দাবি পরিশোধের নিম্ন হারের কোনো সম্পর্ক আপনি কি দেখতে পাচ্ছেন? অবশ্যই, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনি অনুষ্ঠান পরিচালনা করেন। আর টিভির যারা সম্মানিত দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সহ আলোচক যারা আছেন। বিষয়টা হচ্ছে এরকম যে মানুষ কেন বিমা করবে, এটা একটা অর্থনৈতিক তাদের চাহিদা থাকতে হবে। বিমা কিন্তু মানুষ তখনই করবে যখন এখান থেকে সে বেনিফিট পাবে। বেনিফিট যদি সে এনশিওর্ড না হয়, এটা যদি আমরা নিশ্চয়তা দিতে না পারি, তাহলে সে কেন তার কষ্টার্জিত অর্থ দিয়ে সেখানে অ্যাকাউন্ট ওপেন করবে, টাইম টু টাইম তারা হচ্ছে প্রিমিয়াম দেবে। এবং এখানে যে বিষয়টা আরও আসে সেটা হচ্ছে পরিশেষে যখন ম্যাচিউরড হয় আপনার বিমা দাবিটা, মানে এটা পেমেন্টের সময়টা আসে, তখন সম্মানিত গ্রাহকরা কিন্তু নানা দিক থেকে হয়রানির সম্মুখীন হন। এটা জাতিগতভাবে আমাদের জন্য একটি বাজারের ব্যর্থতা, সামষ্টিকভাবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বলে মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব আজিম। বিমা দাবি পরিশোধকে ঘিরে মূলত আস্থাহীনতা যে শুরু হয়েছে সেটা কিন্তু এই বিমা দাবি পরিশোধকে কেন্দ্র করি, কারণ বিমা দাবি পরিশোধ হয় না, বিভিন্ন রকম আস্থাহীনতা শুরু হচ্ছে। তো এমন ব্যবস্থাপনা কি গড়ে তোলা সম্ভব যাতে বিমা খাতের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ে? আমরা শুনবো, একটি বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আপনার কাছে বিষয়টি আমরা শুনবো। দর্শক, উন্নয়নী বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উন্নয়নী বিমা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় বিমা দাবি পরিশোধে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা। আমরা ফিরছি আলোচনায়। জনাব আজিম, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে বিমা দাবি পরিশোধকে ঘিরে মূলত এই যে আস্থাহীনতাটার সূত্রপাত, কারণ বিমা দাবি সঠিকভাবে পরিশোধ করা হয় না, যার জন্য আস্থাহীনতাটা বেড়েছে। আসলে মানে এমন কোন ব্যবস্থাপনা কি গড়ে তোলা যায় যাতে বিমা খাতের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ে? অবশ্যই, কেন করা যাবে না? এটা তো একটা স্বীকৃত ইন্ডাস্ট্রি যে সুশাসনের একটা বড় অভাব। সুশাসনটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যে সমস্ত কারণে বিমা কোম্পানিগুলো বিমা দাবি পরিশোধ করতে পারে না সেটা দূর করা সম্ভব হবে। তারপর আসেন যে আমরা কিভাবে একটা গ্রাহক যদি আমাদের ইন্স্যুরেন্সে আস্থা বাড়াতে হয়, তাহলে আমি মনে করি বিমা দাবি পরিশোধ করতে হবে ঝামেলাবিহীনভাবে এবং দ্রুততার সাথে। এটা যত বেশি আমরা করতে পারবো, আমরা কিন্তু আস্থাটা নেগেটিভ থেকে পজিটিভ করতে পারবো। এবং সেটার জন্য এই শৃঙ্খলা, সুশাসন ইত্যাদির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করা খুব দরকার। এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সম্মিলিতভাবে সমাধান করার চেষ্টা না করব, ততক্ষণ পর্যন্ত আপনি যে প্রশ্নটা করলেন এটা আমরা সমাধান করতে পারবো না। ধন্যবাদ জনাব সুলতান মাহমুদ। কিছু কিছু কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিমা দাবি পরিশোধের সময় এলেই তারা গ্রাহকদের বিভিন্ন ভুল ত্রুটি তুলে ধরার চেষ্টা করে, আগে কিন্তু কোনো কিছু বলে না। মানে তারা অপেক্ষা করে থাকে যখন দাবিটা করতে আসবে তখনই এগুলো নিয়ে আসবে যে না এই কারণে তো আপনি এটা করেন নাই, সেটা করেন নাই, বিভিন্নভাবে। অথচ পলিসির চাঁদা সংগ্রহের পুরোটা সময় কোম্পানিগুলো কিন্তু একদম চুপ থাকে। তার মানে এইসব কোম্পানি একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কাজগুলো করে, মানে তাদের উদ্দেশ্যের মধ্যেই গলদ রয়েছে। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। আমি যেটি শুরুতে বলছিলাম আবার বলছি, সেটি হলো এই সেক্টরটি নিয়ে আসলে আমাদের দেশে যেভাবে কাজ করার কথা, সারা বিশ্বে যেভাবে বিমাকে সামনে নিয়ে আসে বা এটিকে নিয়ে গবেষণা হয়, এটি স্টাডি হয় বা এটির জরিপ হয়, সেই কাজটি কিন্তু আমাদের দেশে খুব কম হয়। এই শিল্পে একটি বড় সংকট হলো ট্রেন্ড ম্যান পাওয়ার, এডুকেটেড ম্যান পাওয়ার। সেটি কিন্তু তীব্র সংকট এই সেক্টরটিতে। এই তীব্র সংকটের ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যাকে যেভাবে ফিনান্সিয়াল ফ্যাসিলিটি দেবার কথা, যে শিক্ষা তার যোগ্যতা, সেই অনুসারে তাদেরকে সেই ফিনান্সিয়াল ফ্যাসিলিটি বা বেতন বা ওয়েজেস সেটি দেয়া হয় না।
বিমার যিনি রিপ্রেজেন্টেটিভ তার মূল লক্ষ্য থাকে কিভাবে এটিকে টেনে নিয়ে যায়, এবং প্রত্যেকটি প্রিমিয়াম যখন আনতে যায় তখনও কিন্তু সে তার সাথে সুব্যবহার, কত ভালো কথা বলবার সেটি করে, এবং কোম্পানির সুনাম করবার সেটি করে। কিন্তু কোম্পানির রেকর্ডে কিন্তু ওটি তার যে ঘাটতি, যে জায়গাগুলো, যে ডেটে তার পলিসি টাকা দেবার কথা সেটি দিচ্ছে না। না দেওয়ার কারণে যিনি রিপ্রেজেন্টেটিভ সে চিন্তা করে আচ্ছা দেরিতে দিয়েছে, এটা রেজাল্ট তো সে পাবে, কিন্তু আমি চালিয়ে নিয়ে যাই। উনি নিচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু ওই শেষ ফাইনাল বিচার, যেটা চূড়ান্ত বিচারে গিয়ে উনি আটকে যাচ্ছেন। এটি কিন্তু অনেকাংশে গ্রাহকের দুর্বলতা থাকে। এই যে এই হয়রানি কাহাকে বলে, কত প্রকার কি কি, এটি আর্থিক খাতের সবচেয়ে বড় বাজে এক্সাম্পল কিন্তু বিমা খাতে দৃশ্যমান। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হলে যেমন সুশাসনের কথা বলেছি, তেমনি যারা বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থা তাদেরকেও এই জায়গাগুলোতে আমার মনে হয় খুব শক্ত অবস্থান নেওয়ার দরকার। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর জাহিদ। তথ্য প্রযুক্তির এই যুগে স্বচ্ছতা আনার অবারিত সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ আসলে কতটুকু কাজে লাগাচ্ছি আমরা, কিংবা কেনই বা কাজে লাগাতে পারছি না? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাংকিং ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক ইনফরমেশন, মানে তথ্য প্রবাহের এক ধরনের ইমপারফেকশন, মানে যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার ততটুকু দিচ্ছি না, আবার যতটুকু ইনফরমেশন নেওয়া দরকার ততটুকু আমরা নিচ্ছি না। এই যে ইনফরমেশন ডিসক্লোজার এর ক্ষেত্রে যে বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপটার জন্য হচ্ছে পরবর্তীতে যে সমস্ত সমস্যার কথা ইতিমধ্যে আমাদের সম্মানিত সহ আলোচকবৃন্দ আলোচনা করলেন, এরকম পরিস্থিতির উদ্ভব ঘটে আমাদের দেশে। এই ইন্স্যুরেন্স সেক্টরটাকে, শিল্পটাকে, এটা অতি জনপ্রিয় বটে এবং খুবই প্রয়োজনীয় বটে। আপনি বাইরের দেশে আপনিও থেকে এসেছেন বা আমরাও যাওয়া আসার অভ্যাস আছে, তো ওখানে ইন্স্যুরেন্স ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না, আপনি হাত কাঁপবে, আপনি দেখলে ট্রিটমেন্ট নিতে পারবেন না, এটা হাই কস্ট। সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে আপনার জীবনটাকে সহজ করার জন্য মানে এত জনগুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যেটা ব্যর্থতা সেটা হচ্ছে আমরা সামষ্টিক ব্যর্থতা বলবো। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমার আপনার মতো সাধারণ মানুষের কাছে ইন্স্যুরেন্স এত জনগুরুত্বপূর্ণ এই হিসেবে তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছে, অথবা তারা তুলে ধরতে চায় কি না তাদের এই সদিচ্ছা নিয়েও আমার প্রশ্ন আছে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে সরকারি কোনো উদ্যোগও আমরা সেভাবে দেখতে পাই না। অনেক ক্ষেত্রে সংস্কার কমিশন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি ইন্স্যুরেন্স সেক্টরে মডার্নাইজেশনের জন্য, এখানে সংস্কারের জন্য এই মর্মে কোনো ধরনের কিন্তু কেউ আলোচনাই করছে না, এ ধরনের কোনো রাউন্ড টেবিলও হচ্ছে না। এটাই আপনার কাছে আমি আবার পরে আসবো, কারণ আসলে এই কেন করছে না সেটাও আসলে, কারণ সংস্কারটা তো সব জায়গাতেই হতে হবে, এখানে হওয়া উচিত এবং এটা জন দাবিতে পরিণত হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে জনাব আজিম। প্রযুক্তির ব্যবহার করে এমন একটি ব্যবস্থাপনা তো সহজেই গড়ে তোলা যায় যেখানে মেয়াদ পূর্তির সঙ্গে সঙ্গে কিংবা শর্ত পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে বীমা দাবি পরিশোধ হয়ে যাবে। সেটা তো উন্নত বিশ্বেও রয়েছে, তো আমাদের দেশে সেটা কতটুকু সম্ভব? এটা অবশ্যই সম্ভব, এবং আমি এই প্রসঙ্গে বলতে চাই যে অন্তত আমি যে কোম্পানি রিপ্রেজেন্ট করি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আমরা ইতিমধ্যেই এই প্রক্রিয়াটা শুরু করেছি। আমরা যেটা করেছি ব্যাংকের EFTN এর মাধ্যমে করা সম্ভব। আপনি যখন পলিসিটা খুলবেন, আপনি একটা ব্যাংকের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, তার প্রিমিয়াম দেওয়ার সময় চলে আসবে। আমরা এনশিওর করছি এখন থেকে যে যখন তার মেয়াদ পূর্তি হবে তার পরদিন সেই ব্যাংকে টাকা চলে যাবে। এটা শুরু করেছি আমরা, এরকম হয়তো আরো কিছু কোম্পানি শুরু করবে, একটা সময় গিয়ে হয়তো অনেকেই করতে চাইবে। জি জনাব আজিম, গ্রাহকদের জন্য তাহলে আপনার পরামর্শ কি? কোন কোন দিক বিবেচনা করে বীমার জন্য কোম্পানি সিলেক্ট তারা করবে? আমরা শুনবো, আরেকটি বিরতি নিতে হবে, আরেকটি বিরতির পর আমরা সেই বিষয়টি আপনার কাছে শুনবো। দর্শক নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে, সাথে। দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নী বীমা অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বীমা দাবি পরিশোধের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব আজিম, বিরতির পূর্বে আপনার কাছে আমি গ্রাহকদের পরামর্শ, মানে আপনি গ্রাহকদের জন্য কি পরামর্শ দিবেন, কি কি বিষয়গুলো বিবেচনায় রেখে একজন গ্রাহক তার বীমা কোম্পানিটা সিলেক্ট করবে? আমি মনে করি আমরা যে কোনো জিনিস কিনতে যখন যাই বাজারে, তখন কিন্তু আমরা যাচাই বাছাই করি, যে কোনো একটা প্রোডাক্টই হোক। এক্স্যাক্টলি যখন বিভিন্ন বীমা কোম্পানির লোক গ্রাহকের কাছে বীমার প্রস্তাবনা যখন নিয়ে যাবে, তাদের উচিত সেই কোম্পানিগুলো সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করা, যেটা এখন আধুনিক প্রযুক্তির কারণে সম্ভব। যে আপনি একটা ওয়েবসাইটে ঢুকে
আপনি দেখতে পারবেন যে সেই কোম্পানির অবস্থা কি। আমি মনে করি প্রথমত দেখতে হবে কোম্পানির স্পন্সর কারা, কারণ দুর্ভাগ্যবশত এটা অত্যন্ত সত্য যে আমাদের দেশে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে, কিছু ব্যাংক তৈরি হয়েছিল লুটপাট করার উদ্দেশ্যে। সো আমাকে স্পন্সরগুলো দেখতে হবে যে কারা আসলে এই কোম্পানিগুলো করতে যাচ্ছে। তারপর দেখতে হবে যে এই কোম্পানি পরিচালনা করার মতো দক্ষ প্রফেশনাল লোকজন তাদের এখানে আছে কিনা। এই জায়গাগুলো যদি তারা দেখে গ্রাহকের সাথে, এই আমার যে সেলস পার্সন যারা যাবেন বিভিন্ন কোম্পানি, তাদেরকে এই প্রশ্নগুলো করে উনি যদি মনে করেন যে হ্যাঁ আমার তাহলে এই কোম্পানিতে যাওয়া উচিত, তাহলে যদি সেই কোম্পানিতে যান তাহলে উনি ক্ষতিগ্রস্ত হবেন না। জি, ধন্যবাদ আপনাকে জনাব সুলতান মাহমুদ। বিমা খাতে গ্রাহকদের রাস্তা ফিরিয়ে আনতে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? ধন্যবাদ। আমি আপনাকে বলি, উদ্যোগ নেওয়ার আগে আপনাকে আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। আপনি উদ্যোগ শুধু নিলেন, বাস্তবায়ন করার জায়গাটা আগে নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে দেখেন আমাদের বিমা কোম্পানিগুলো কিন্তু চলছে 2010-এর আইন দিয়ে। এরপরে 2023 একটি জাতীয় বিমা নীতি করা হয়েছে। বিমা কোম্পানি আইন এবং এই যে বিমা নীতি যেটি করা হলো, এর আওতায় কি করলে কি শাস্তি হবে কোম্পানিগুলোর বিরুদ্ধে, বা কোন ধরনের প্রতারণার বিরুদ্ধে কোন ধরনের শাস্তি প্রয়োগযোগ্য, সেই জায়গাগুলো ইমপ্লিমেন্টেশন যে আইন বা নীতি যেটি আছে। প্রথম হচ্ছে বিমা শিল্পকে পরিপূর্ণ শিল্পের রূপ দিতে বা এটিকে সাস্টেইনেবল শিল্প করতে এই যে আইন আছে সে আইনকে যুগোপযোগী করতে হবে। আপনি যদি বিমা সেক্টরকে দাঁড় করাতে চান উন্নত বিশ্বের মতো, তাহলে আপনাকেও এখানে বিমার ক্ষেত্রে একবার বাধ্যতামূলক করতে হবে যে তোমার যদি বিমা থাকে তাহলে তুমি বিদেশে পড়তে যেতে পারবে, তোমার যদি বিমা থাকে তাহলে তুমি হসপিটালে গেলে এই সুবিধা পাবে, তোমার যদি বিমা থাকে তাহলে ব্যাংকে গেলে তুমি এই সুবিধা পাবে, তুমি যদি ইন্ডাস্ট্রি করো তাহলে তোমার নিজের বিমা থাকতে হবে, তোমার অ্যাসেটের বিমা থাকতে হবে, তুমি যদি ব্যবসা করো, মুদি দোকান করো, তাহলে মুদি দোকান করলে তোমার মুদি দোকানের আগে তোমার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেমন জরুরি তেমনি বিমাটাও থাকতে হবে। এই জায়গাগুলোতে যদি আপনি ইনশিওর করতে পারেন রাষ্ট্রীয়ভাবে এবং আইনের মাধ্যমে, তাহলে এই বিমা শিল্প যে এখন বদনাম আছে সেই বদনাম ঘুচে যাবে এবং বিমা শিল্প একটি পরিপূর্ণ সুস্থ শিল্পরূপে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর জাহিদ, আমাদের আলোচনার বিশেষ পর্যায়ে আপনি সংস্কারের কথা বলছিলেন, খুব যৌক্তিকভাবেই বলছিলেন যে সব খাতে সংস্কার হলে বিমা খাতে কেন সংস্কার করা হবে না? এই খাতে তো অনেক বেশি সংস্কার প্রয়োজন। তো অনেকেই যখন বিমা খাতের সংস্কারের কথা বলছেন, আপনি বললেন, তো বিমা দাবি পরিশোধের প্রক্রিয়া কী ধরনের সংস্কার আনার সুযোগ আছে বলে আপনি মনে করেন? এখানে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। এটা মানুষকে একটা মানে সচেতনতামূলক যে ক্যাম্পেইন আছে এটা জোরদার করতে হবে। মানুষ এটা আসলে মানুষের থেকে দাবি ওঠা দরকার যে বিমা যদি থাকে, একটা গ্রুপের বিমা আছে আর একটা গ্রুপের বিমা নাই, যাদের বিমা আছে বিমার আওতাধীন তারা যে আসলে কী কী বেনিফিট পায় এটা জনগণের কাছে তুলে ধরতে হবে। আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে জনবিচ্ছিন্ন না, আমরা কিন্তু আসলে বিশ্বের অন্যান্য দেশ থেকে কিন্তু আসলে বিচ্ছিন্ন কোনো দ্বীপে বসবাস করি না। আমাদের দেখেন যে আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টরটাকে প্রমোট করতে না পারি, অ্যাক্সেলারেট করতে না পারি, এখানে ডিজিটালাইজেশন যদি আমরা না করতে পারি, এখানে যদি মানে মেকানিজমগুলো হচ্ছে আধুনিকায়ন করতে না পারি, তাহলে কিন্তু বাইরের দেশের সাথে আমরা কম্পিটিশনে কিন্তু পিছিয়ে পড়বো। আমাদের দেশে এতগুলো কোম্পানি আছে কিন্তু বিদেশি যে কোম্পানি বা কোম্পানি সমূহ আছে তাদের ফিনান্সিয়াল পারফরমেন্স দেখেন, তারা অনেক বেশি প্রফিট করছে এবং আমাদের দেশীয় কোম্পানিগুলো তারা দেখা যাচ্ছে দুর্নামের ভাগিদার হচ্ছে। কারণটা একটাই, ওই কোম্পানি যারা বিদেশি কোম্পানি, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তারা হচ্ছে দেখে এখানে আধুনিকায়ন করেছে, জনগণের সাথে যারা বিমা গ্রহীতা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করেন, ম্যাচিউরড হওয়ার সাথে সাথে তারা হয়তো ফোন করেন, তাদের পেমেন্টটা ঠিকমতো দিয়ে দিচ্ছেন। সুতরাং তাদের দেখে তো আমাদের শেখার কোনো সমস্যা নাই, আমরা আসুন তাদেরকে ফলো করি। আমরা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোকে যেহেতু উদাহরণ আছে, সুতরাং তাদের মতো করে না, শুধু তাদের চেয়ে উন্নত করে আমরা সিস্টেমটাকে ডেভেলপ করি, আমরা বৈষম্যতা এটাকে আমরা হচ্ছে রিডিউস করি এবং হচ্ছে জনগণের একটা জনসচেতনমূলক একটা ক্যাম্পেইন তৈরি করি যে ইন্স্যুরেন্স এটা জনগুরুত্বপূর্ণ, এটা ছাড়া জীবনযাত্রার মানের ক্ষতি হয়, ঝুঁকি ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এটা ম্যান্ডেটরি করা যায় কিনা এই লক্ষ্যে আমাদেরকে জাতীয়ভাবে আগানো উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বিমা খাতে তথ্যের ঘাটতি যেমন আছে তেমনি ইচ্ছাকৃতভাবে তথ্য লুকানো এবং তথ্য বিকৃত করার প্রবণতাও আছে।
ফলে পলিসি গ্রহণকালে গ্রাহকদের যে প্রত্যাশা তৈরি হয় সে অনুযায়ী যখন প্রাপ্তি ঘটে না তখন আস্থাহীনতা তৈরি হয়। প্রত্যাশা প্রাপ্তির এই ফারাকের পিছনে যেসব কোম্পানি দায়ী, নিয়ন্ত্রক সংস্থাকে তাদের চিহ্নিত করে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনতে হবে। আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। বিমা খাতে ব্যাপক ভিত্তিক সংস্কার করে স্বচ্ছতা, জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সাধারণ শেয়ার হোল্ডারদেরও মতামত প্রদানের সুযোগ তৈরি করতে হবে। বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। মোটা দাগে এসব পরামর্শই তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নী বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।